যাচ্ছি যে আরএমডি ডায়াগনোসিস কীভাবে হবে না, মেনলি ডায়াগনোসিস হয় ওসিটির দ্বারা, যাতে আমরা আরপির নিচে এবং ব্রুকস মেমব্রেনের মধ্যে হাইপার রিফ্লেকটিভ নডিউলস দেখতে পাই, ছবিতে যেরকম দেখা যাচ্ছে। এছাড়া ফ্লুরোসেন্ট অ্যাঞ্জিওগ্রাফির মাধ্যমেও আমরা ডায়াগনোস করতে পারি। ফ্লুরোসেন্ট অ্যাঞ্জিওগ্রাফিতে আমরা হাইপোফ্লুরোসেন্স দেখতে পাবো। ড্রাই আরএমডি মেন সিমটমস হচ্ছে গ্র্যাজুয়াল লস অফ ভিশন, এবং আমরা যদি এক্সামিন করি বাই 90D লেন্স, আমরা যদি 90D এক্সামিনেশন করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ইন্টারমিডিয়েট টু লার্জ ড্রুসেন্স ম্যাকুলার এরিয়াতে এবং ফোকাল পিগমেন্টেশন অফ আরপি। ওসিটিতে আউটার রেটিনাল টিউবুলেশন এবং আউটার রেটিনাল করুগেশন দেখতে পাওয়া যেতে পারে। ফ্লুরোসেন্ট এনজিওগ্রাফিতে উইন্ডো ডিফেক্ট আমরা দেখতে পাই। রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াল ডিট্যাচমেন্ট, এই টপিকটা পরে আসছি। ওয়েট এআরএমডির মধ্যে, এর আগে বললাম ড্রাই এআরএমডি, এবার ওয়েট এআরএমডির মধ্যে মেনলি আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কোরয়েটাল নিওভাস্কুলারাইজেশন বা সিএনভিএম। তো সিএনভিএম জিনিসটা কি? এটা হচ্ছে একটা ব্লাড ভেসেল কমপ্লেক্স দ্যাট এক্সটেন্ডস থ্রু ব্রুকস মেমব্রেন ইন্টু সাব আরপি অর সাবরেটিনাল স্পেস। কী জন্য হয় এটা? না, ডিউ টু সাম গ্রোথ ফ্যাক্টরস লাইক ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর বা পিগমেন্ট এপিথেলিয়াল ডিরাইভ ফ্যাক্টর পিইডিএফ, কমপ্লিমেন্ট ফ্যাক্টর এইচ, এই গ্রোথ ফ্যাক্টরগুলোর জন্য এই যে ব্লাড ভেসেল কমপ্লেক্স সেটা ব্রুকস মেমব্রেনের থ্রু দিয়ে সাব আরপি লেভেলে এক্সটেন্ড করে, ছবিতে যেরকম দেখা যাচ্ছে। ওয়েট এআরএমডির ক্লিনিক্যাল ফিচারের মধ্যে সিমটমস কী হয় না, পেনলেস ব্লারিং অফ ভিশন, আস্তে আস্তে ঝাপসা হতে শুরু করে সব কিছু। মেটামরফোপসিয়া মানে ডিস্টরশন অফ ইমেজ আস্তে আস্তে শুরু হয়। আমরা যদি এক্সামিন করি কি দেখতে পাবো না, মিডিয়াম টু লার্জ ড্রুসেন উইথ সিস্টয়েড ম্যাকুলার ইডিমা, ইন্ট্রা অ্যান্ড সাবরেটিনাল লিপিড ডিপোজিশন অ্যান্ড হেমারেজ। ফ্লুরোসেন্ট অ্যাঞ্জিওগ্রাফিতে সিএনভিএমকে আবার দুভাগে ভাগ করা যেতে পারে। এটা হচ্ছে টাইপ 1 বা অকাল্ট সিএনভিএম, যেখানে সিএনভিএমের অ্যাকচুয়াল কতটা এরিয়া সেটা ফুললি ডিটারমাইন করা যায় না ফ্লুরোসেন্ট অ্যাঞ্জিওগ্রাফি দিয়ে, অ্যান্ড প্রেজেন্ট অ্যাবাভ দ্য ব্রুকস মেমব্রেন অ্যান্ড বাট বিলো দ্য আরপি লেভেল। আরেকটা হয় টাইপ 2 বা ক্লাসিক সিএনভিএম, যেটা হচ্ছে ফ্লুরোসেন্ট অ্যাঞ্জিওগ্রাফিতে ওয়েল ডিফাইন্ড মার্জিন দেখা যায় সাবরেটিনাল স্পেসে। এছাড়া ওসিটি এবং ফ্লুরোসেন্ট অ্যাঞ্জিওগ্রাফি ছাড়াও ইন্ডোসায়ানিন গ্রিন অ্যাঞ্জিওগ্রাফি বা আইসিজিও আমরা ব্যবহার করতে পারি ইনভেস্টিগেশন হিসাবে। এটাতে আমরা হটস্পট, হাইপার ফ্লুরোসেন্ট হটস্পট বা প্লাক দেখতে পাই। এবং সিএনভিএমের ডায়াগনোসিসের ক্ষেত্রে আইসিজিএ বেটার দ্যান ফ্লুরোসেন্ট অ্যাঞ্জিওগ্রাফি। ওসিটিতে আমরা এই সিএনভিএমের ক্ষেত্রে কি দেখতে পাবো না, থিকেনিং অ্যান্ড ফ্র্যাগমেন্টেশন অফ আরপি অ্যান্ড কোরিও ক্যাপিলারিস। কোরিও ক্যাপিলারিসগুলো লার্জ, ডাইলেটেড এবং থিকেন্ড, এবং তার সাথে ফ্র্যাগমেন্টেশন অফ আরপি বা সাবরেটিনাল ফ্লুইড এবং ব্লাড কালেকশন দেখতে পেতে পারি ওসিটিতে। আচ্ছা, এবারে এই ওয়েট এআরএমডির মধ্যে আরও দুটো টপিক আছে, যেটা হচ্ছে রেটিনাল অ্যাঞ্জিওমেটাস প্রলিফারেশন বা আরএপি। এটাকে আমরা ওয়েট এআরএমডি আরেকটা ভ্যারিয়েন্ট বা টাইপ 3 ওয়েট এআরএমডি বলতে পারি, যেটা হচ্ছে একটা মেজর নিওভাস্কুলার কমপ্লেক্স ইন রেটিনাল ক্যাপিলারি প্লেক্সাস, যেটা আস্তে আস্তে ডাউনওয়ার্ড বা আউটওয়ার্ড গ্রোথ হয় আস্তে আস্তে। স্টেজ 1-এ হচ্ছে ইন্ট্রারেটিনাল নিওভাস্কুলারাইজেশন উইথ ডাইলেটেড রেটিনাল ভেসেল প্রেজেন্টিং উইথ হেমারেজ or edema or exudate, and stage 2-তে সেটা সাবরেটিনাল লেভেলে সেই নিওভাস্কুলারাইজেশনটা এক্সটেন্ড করে উইথ সেরাস পিইডি মে বি প্রেজেন্ট, অ্যান্ড স্টেজ 3-তে অল টোটাল একটা সিএনভিএম কমপ্লেক্স তৈরি করে। ডায়াগনোসিস, এটাও মেনলি ওসিটির দ্বারাই আমরা ডায়াগনোসিস করি। এছাড়া আইসিজিএতেও
আমরা হটস্পট পেতে পারি। এর আগে আরেকটা টপিক ছেড়ে এসেছিলাম, যেটা হচ্ছে পিগমেন্ট এপিথেলিয়াল ডিটাচমেন্ট। এটাও আমাদের ওয়েট এআরএমডির মধ্যে একটা পার্ট, রেটিনাল পিগমেন্ট এপিথেলিয়াল ডিটাচমেন্ট। এটা হয় কেন না, ডিউ টু ডিসরাপশন অফ ফিজিওলজিক্যাল ফোর্সেস মেনটেনিং অ্যাডেশন বিটুইন আরপি আর ব্রুকস মেমব্রেনের মধ্যে যে অ্যাডেশন, যেটা দুটোকে একসাথে জুড়ে রাখে, সেটার ডিসরাপশন হলে এই পিগমেন্ট এপিথেলিয়াল ডিটাচমেন্ট হতে পারে। এর আবার অনেকগুলো টাইপ আছে। একটা হচ্ছে সেরাস পিইডি, যেটাতে হচ্ছে একটা ফ্লুইড কালেকশন হতে পারে। মেটাফরপোস ক্লিনিক্যাল ফিচার হিসেবে মেটামরফোপসিয়া হতে পারে। ফাইব্রোভাস্কুলার পিইডি, যেখানে হচ্ছে ফ্লুইড এবং ফাইব্রাস প্রলিফারেশন দুটো একসাথে প্রেজেন্ট থাকতে পারে। ড্রুসেনয়েড পিইডি, যেটা হচ্ছে শ্যালো এলিভেটেড পেল এরিয়া উইথ ইরেগুলার স্ক্যালপড এজেস, যেমন ছবিতে দেখা যাচ্ছে ফান্ডাস ফটোতে। আর ওসিটিতে আমরা পিইডি উইথ হাইপার রিফ্লেক্টিভিটি দেখতে পাই ড্রুসেনয়েড পিইডিতে। আরেকটা হয় হেমারেজিক পিইডি, যেখানে এলিভেটেড ডার্ক ডোম শেপেড লেশন উইথ ব্লাড ইন দ্য সাবরেটিনাল স্পেস আমরা দেখতে পাই। ব্যাস এইটুকুই। আপাতত ম্যানেজমেন্ট পার্ট আমি এখানে ডিসকাস করিনি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। ধন্যবাদ স্যারকে। স্যারকে বলুন একটু স্যার ওয়েট করুন। এখন আমরা ওয়ার্ল্ড অপটোমেট্রি ডে অবজারভেন্স কমিটির পক্ষ থেকে ডক্টর সৌনক ব্যাপারীকে সম্বর্ধনা দিচ্ছি। স্মারক দিয়ে স্যার একটু সেন্টারে চলে যান, হাততালি দিন সবাই। স্যার ওনার মূল্যবান বক্তব্য এবং এক্সপিরিয়েন্স দিয়ে পোস্টিরিয়র সেগমেন্ট সুন্দর করে বুঝিয়ে দিলেন রেটিনাল পার্টটা। এত সময় আমরা অ্যান্টিরিয়র সেগমেন্টটা আগে শুনেছিলাম, এখন আমরা পোস্টিরিয়র সেগমেন্টে যাচ্ছি। রেটিনার উপরে বললেন ডক্টর সৌনক ব্যাপারী। এখন আমি মঞ্চে ডেকে নেব ডক্টর শ্রেয়সী ঘোষ, ম্যানেজমেন্ট অফ গ্লকোমা, মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল। দুটো ম্যাডাম বলবেন কিভাবে গ্লকোমাটাকে আমরা ট্রিটেড করতে পারি মেডিকেল এবং সার্জিক্যাল দুটো দিক দিয়ে। Hello. A very good evening, everyone. Today I'll speak about management of glaucoma. Tripti has already spoken about diagnosis and treatment. So management of glaucoma is a very huge topic, but I just have a few minutes to explain. So let's get started. First, coming to the medical treatment. So as we know, first line drugs er moddhe prostaglandin derivatives is one of the most famous ones which we use. The mechanism of action is it increases the aqueous outflow through the uveoscleral pathway. দু রকম pathway হয়, একটা trabecular meshwork এর through, একটা uveoscleral. So this works through uveoscleral pathway. এর মধ্যে there is latanoprost, travoprost, bimatoprost, tafluprost. তার মধ্যে highest efficacy is seen in case of bimatoprost. But along with that, as we know, all drugs have side effects. So the most common side effects among prostaglandins is conjunctival hyperemia, as is shown in this picture. Then there is eyelash lengthening, there is hyperpigmentation around the eyes, CME, that is cystoid macular edema, then anterior uveitis. So when we diagnose a patient and give them the drug, we have to keep all this also in mind. Next group of drugs is beta blockers. Beta blockers কিভাবে কাজ করে? It decreases the aqueous production by acting on the beta receptors of the ciliary epithelium. So যেখান থেকে aqueousটা তৈরি হচ্ছে সেখানেই ওটা act করে, it will inhibit the production. Most common ones, as we know, timolol, bitaxolol, levobunolol, metipronolol, এগুলো হচ্ছে examples. Again, side effects আছে. Beta blockers এর one of the major side effects is its action on the bronchus and heart. So in case of patient of COPD or heart block, heart failure, we cannot give these except cardioselective beta blocker, which is bitaxolol. Ocular side effect er moddhe hocche allergy, punctate keratitis, as we can see in this picture.
Next group of drugs is alpha-2 agonists. This decreases aqueous synthesis and also increases uveoscleral outflow. So it has a dual mechanism of action. Also it has a neuroprotective effect. So এটা নিয়ে এখনো আরো রিসার্চ চলছে, like brimonidine, apraclonidine, these are given in case of if you also want neuroprotection. And very important is we cannot give these in children because it crosses the CNS and causes CNS depression. In case of children especially. Side effects er moddhe there is allergic conjunctivitis, fatigue, CNS depression. Next group is carbonic anhydrase inhibitors. This again inhibits aqueous secretion by inhibiting carbonic anhydrase enzyme. Eta, as we know, we have two groups. One is the topical group, which is dorzolamide, brinzolamide, and systemic group, that is acetazolamide, methazolamide. A side effects er moddhe corneal decompensation, bone marrow suppression, hypokalemia, GI symptoms. This is a picture of corneal decompensation where we can see there is a decrease in the CD count. So this is one of the major side effects of dorzolamide group of drugs. Next is miotics. Miotics, how do they do? They increase the outflow by contraction of the sphincter pupillae, pulling the iris away, therefore causing opening of the angle. So this is a third line group of drugs, and their example hoche pilocarpine, carbachol. But again it has side effects, that is myopia, headache. Among neotopical medications there are many. Here I will just mention two. One is latanoprostene Bunod. This has a dual mechanism of action. It has prostaglandins mechanism of action, that is it increases uveoscleral outflow of aqueous, and also there is nitric oxide produced in the trabecular meshwork, so it also increases the outflow through the trabecular meshwork. And then we have the Rho kinase inhibitor or the ROCK inhibitor like Ripasodil or Ropressa. This also has several mechanisms where it increases the outflow, it decreases the fluid production, and it lowers the episcleral venous pressure. Then there are osmotic agents, which is mannitol, glycerol, which create an osmotic gradient and pulls out water from the vitreous. Especially preoperatively or intraoperatively, we use these agents to decrease the IOP. Side effects include cardiovascular overload, urinary retention, headache. Next, coming to group of laser treatments. So in some patients where the medical treatment is not working, next we have to go for laser treatments. What does this do? It will directly deliver energy to the trabecular meshwork, which increases the outflow, and it can be used both in primary and secondary open angle glaucoma. There are three types again: selective laser trabeculoplasty, argon laser trabeculoplasty, and micropulse laser. In selective laser, we use ND-YAG laser with 532 nanometer frequency. It is mainly targeting the pigmented trabecular meshwork. Argon laser trabeculoplasty, argon laser is used in place of ND-YAG, and in micropulse, we use very short wave and short energy lasers. In this picture, I have depicted as to how the laser is done, where we place a lens, Abraham or Gonio lens, in front of the eye, and by visualizing the angle, we directly focus on the trabecular meshwork and the laser is applied accordingly. Next is laser iridotomy. In laser iridotomy, as you can see in this picture, we create a small hole or a gap in the iris so that the aqueous can flow out, and this decreases the IOP. It is used mainly in primary and secondary angle closure glaucoma, also in pigment dispersion syndrome, but it can cause bleeding, IOP elevation, iritis, cornea burns, cataract. This picture shows typical what we call as PI. It can be done at 12 o'clock position or at 3 o'clock position. And here you can see a patent PI as is shown with the arrow. Then is diode laser ablation. Here we will target the ciliary epithelium. যেখান থেকে aqueous টা produce হচ্ছে, directly we are trying to destroy the ciliary epithelium. 810 nanometer wavelength is used. This is the picture where the probe is, it can be used outside, that is outside the limbus, or it can be used inside. Like we can enter into the pars plana and give it endoscopically also.
It is used mainly in relief in blind eye, neovascular, malignant glaucoma, in raised IOP with poor vision. We use this. It can be continuous wave or micropulse treatment. Next, coming to surgical options, trabeculectomy is the most common that is done nowadays. So when do we go to trabeculectomy? First is if medical therapy has failed, if there is deterioration even after medical therapy, if there is patient himself says that I don't want to use drugs, I want to go for surgery. So in this case we use trab. Trab is basically a flap, a scleral flap is created through which aqueous flows from the anterior chamber into the subconjunctival space and leaves the eye. In very simple terms, I'm just trying to explain. We can use anti-metabolites in case of trab, that is 5-fluorouracil, mitomycin, bevacizumab. So these are the steps, diagrammatic representation of steps of trabeculectomy, where first we do peritomy, we raise a scleral flap, then we enter into the AC, and then we pull out the iris, we complete a PI, and then the scleral flap is resutured using sutures. Now, MIGS, or minimally invasive glaucoma surgery, is the newest type of surgeries which are being done nowadays, in which the conventional trabeculectomy is kept aside. In that, eye stent, I think many of you must have heard about eye stent. It is a technique in which there is no formation of leb. Instead, this small device, as you can see, it's the dimensions, it's very small, 360 micrometers only. It is inserted into the trabecular meshwork, into the AC. The head resides in the Schlemm's canal, the thorax is in the trabecular meshwork, and the inlet is in the AC. So the aqueous is flowing from the AC through the inlet, flange, thorax, and through the head. The aqueous is leaving through the Schlemm's canal, it's getting drained into the episcleral veins. So there's no bleb formation in this place, and we can use it in case of mild to moderate glaucoma. There are also other implants like Zen, Infocus. Here a bleb gets created, but the most common ones which are now used is eye stent. Also, another category is drainage shunts. So, in drainage shunts create a communication between the anterior chamber and the subtenon space through which the aqueous can be drained. Molteno, Baerwald, and Ahmed glaucoma valve are the common ones used in case of uncontrolled glaucoma, aniridia, ICE. This is a picture of Ahmed glaucoma valve. As you can see, it is made of silicon mainly, and the plate is embedded in the superotemporal quadrant and is sutured to the sclera, and the tube is inside the AC. Okay, and the aqueous comes out through the tube and it leaves the through the subtenon. It will leave the eye. Okay, this is how it stays. This is the implant, Ahmed glaucoma valve. This is a small flow chart as to how we go step by step. First, we give a first line drug. If that doesn't work, it's not very clear. If the first line drug doesn't work, that is if the IOP is not reached, then we switch on to the other drug. But if the IOP is reached, we continue with that drug. If on second drug also the IOP is not reached, then we go towards surgery or laser. So with that, I come to the end of my presentation. Thank you very much. Thank you, madam. ডক্টর শ্রেয়সী ঘোষ ওনার মূল্যবান বক্তব্য গ্লকোমার উপরে মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ম্যাডাম ওয়ার্ল্ড অপটোমেট্রি ডে অবজারভেশন কমিটির পক্ষ থেকে ম্যাডামকে আমরা সম্বর্ধনা করে নিচ্ছি স্মারক দিয়ে হাততালি আরও একটি স্মারক দিয়ে আমরা সম্বর্ধনা করে নিচ্ছি ডক্টর শ্রেয়সী ঘোষ ম্যাডামকে সুন্দর ছবি সহকারে আপনাদের সামনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করলেন সেই সঙ্গে আমরা সেশন 4-এর অন্তিম পর্যায়ে এখন আমি মাইক্রোফোন তুলে দেব ডক্টর জয়ন্ত ভট্টাচার্য স্যারের হাতে ওনার মূল্যবান বক্তব্য টপিক স্টিম হ্যাঁ মানে এটা একদম প্রপার আর কি যে মাইক্রোফোন তুলে দেবো এর আগে যতবার কমল কাছ থেকে মাইকটা নিয়েছি আমি কেড়ে নিয়েছি এবারে কমল আমাকে তুলে দিয়েছে আর কি এইটা হচ্ছে ডিফারেন্স কোথায় আমার কোনো প্রেজেন্টেশন নেই প্রেজেন্টেশনগুলো সবই কুইজ কোশ্চেনের আনসার ওগুলো অরিজিনাল প্রেজেন্টেশন আর আমার হচ্ছে একটুখানি জাস্ট
এতক্ষণ তো ক্লিনিক্যাল অফথালমোলজি প্রচুর হলো, তো এসব শিখে টিখে এরকম একটা যদি হয়, এটা কি লেখা আছে? কে 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 বলবে? কে বলবে? কে বলবে? আচ্ছা, কমিটি মেম্বার একজন বলুক। পৌলমী, কি লেখা আছে? স্যার টিম তো লেখা আছে। টিম বানানে এতগুলো ডট এলো কোত্থেকে? কেউ বলবে? টিম স্পেলিং এরকম হয়? তাহলে বানানটা ভুল লিখেছি? ভুলও লিখিনি, আবার এটা হয়ও না, কি করে সম্ভব? এখানে এই মজাটা, আমরা এখানে কেউ কেউ আছি যারা এমবিবিএস করে অফথালমোলজি করেছি, আবার এখানে অনেকে আছি যারা অপটোমেট্রি করেছি। এবার মুশকিলটা হচ্ছে যে এখানে একটা বড় গ্যাপ রয়ে যায়, যে গ্যাপটাকে বোঝার জন্য এরকম একটা প্রোগ্রাম হয়। তো সেই গ্যাপটাকে বুঝতে গেলে যেটা দরকার হয় সেটা হচ্ছে টিম ওয়ার্ক। কিন্তু মুশকিল হচ্ছে টিম ওয়ার্ক যখন আমরা লিখি তখন এই ডটগুলো থাকে না। এই ডটগুলো দিলে ভালো হয় না খারাপ হয় সেটা ভাবার চেষ্টা করি। ব্যাপারটা কিছুই নয়, খুব সহজ। টিম মানে হচ্ছে টুগেদার এভরিওয়ান অ্যাচিভস মোর। মানে যদি একসাথে কাজ করা যায় তাহলে প্রত্যেকেই অনেক বেশি কিছু পেতে পারি। যেমন আমি অপটোমেট্রিস্ট যদি হই, আমি চেম্বারে পেশেন্ট দেখছি, চশমা টশমা করে দিলাম, হয়ে গেল, পেশেন্ট চলে গেল, চশমার পাওয়ার দিলাম, দেখতে পেল না, হতেই তো পারে। আমি বুঝতে পারছি তার ক্যাটারাক্ট আছে, আমি বললাম আপনি বেরিয়ে যান। কেননা আমার টুগেদারনেস এই কনসেপ্টটা নেই, আমি কারোর সঙ্গে টুগেদার হতে পারিনি, সেজন্য আমি অ্যাচিভ করলাম না। আবার এমন হলো যে পেশেন্টটা সার্জারির জন্য আমি কোনো একজন অফথালমোলজিস্টের সঙ্গে কানেক্টেড, তাকে বললাম স্যার একটু সার্জারিটা করে দিন, বা ম্যাডাম একটু সার্জারিটা করে দিন, তাহলে তারপরে পেশেন্টটা আবার আমি দেখতে পাচ্ছি। না হলে ওই যে লিখলাম আপনি বেরিয়ে যান চেম্বার থেকে, আপনার ছানি, পেশেন্ট বলল আমি জানি, বলে সে আর ফিরল না। কিন্তু যদি এই টিম ওয়ার্কটা থাকে তাহলে পেশেন্টটা, এবার আমি একজন অপটোমেট্রিস্ট, পেশেন্ট দেখলাম ছানি টানি কিছু নেই, কিন্তু ভিশনটা বাড়ছে না, এবং সবচেয়ে দারুণ ব্যাপারটা, আমরা সবচেয়ে ইন্টারেস্টিং কি, পেশেন্টটা দেখতে পাচ্ছে না আর আমি সেটা বুঝতে পারছি না। এর থেকে ইন্টারেস্টিং কিছু নেই পৃথিবীতে। আছে? আছে যারা প্র্যাকটিসিং অপটোমেট্রিস্ট, আমার মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিং, পেশেন্ট আমার সামনে, আমি দেখে ফেলেছি কমপ্লিট ওয়ার্ক আপ, তারপরে আমি বুঝতে পারছি না পেশেন্ট কেন দেখতে পাচ্ছে না, সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা। এবার কি দরকার? টিম দরকার। কাকে রেফার করব? আমার টিমের লোকই তো নয়, যাকে তাকে রেফার করলাম সে পেশেন্ট তো আর ভ্যানিশ হয়ে গেল, আমি জানতেই পারলাম না। তাই তো রবিশঙ্কর, নামটা ঠিক বলেছি? 1 বছর পর, ফ্যান্টাস্টিক। তাহলে এই যে আমি পাঠিয়ে দিলাম, পেশেন্ট তো বুঝলো যে বড় জায়গায় পাঠিয়ে দিয়েছে, সে আর ফিরে এলো না। আমি গান গাইছি, ফিরবে না, সে কি ফিরবে না, দরকার নেই। তাহলে আমার যদি একটা টিম থাকে যেখানে আমি একটা প্রাইমারি আই কেয়ার ডেলিভারি দিচ্ছি, আমি জানি আমার কাছে আর ইকুইপমেন্টস নেই করার, বা আমি একজন অফথালমোলজিস্ট কাজ করছি, আমি জানি যে এই অবধি আমি সার্জারি টার্জারি করে দিয়েছি, ইভেন আমি গ্লকোমা সার্জারিও করে দিয়েছি, সামহাউ হোয়াট এভার ইট ইজ। এরপর আজকে সকালে আমরা প্রেজেন্টেশন শুনেছি 2খানা, পেশেন্ট এখনও দেখছে না, তাহলে বিদুলার কাছে পাঠিয়ে দিলাম, শি উইল টেক কেয়ার, আমার টিমে আছে। আমি অফথালমোলজিস্ট পেশেন্ট দেখছি, আমার মনে হচ্ছে যে একটু কর্নিয়াল ইন্টারভেনশন দরকার। এবার পার্থদা হচ্ছে অল ইন্ডিয়া অফথালমিক সোসাইটির প্রেসিডেন্ট, আমি তো আর পার্থদাকে ডাইরেক্ট ফোন করে দাদা আপনাকে একটা পেশেন্ট পাঠাচ্ছি, আমি প্রজ্জ্বলকে বলছি, বা দেবাশিসকে বললাম তুমি কিংসুককে বলো। এরকমভাবে আস্তে আস্তে টিম তৈরি হয়। এই যে টুগেদারনেস, এটাতে শুধু পেশেন্ট কেয়ার হয় না, নিজের নলেজ বাড়ে। ইফ দ্য পেশেন্ট কামস ব্যাক টু ইউ, দেন ইউ নো হোয়াট ওয়াজ দ্য থিং হুইচ আই মিসড, হোয়াট কুড হ্যাভ বিন ডান বাই মি, অথবা যেটা আমার পক্ষে সম্ভব ছিল না কিন্তু এটা করে পেশেন্টটা ফিরে এসছে। এনহ্যান্সিং ইওর নলেজ। ঠিক বলছি না ভুল বলছি?
তাহলে প্র্যাকটিস লাইফে যখন আমরা যাচ্ছি বা এখন যারা আছি বা যে স্টুডেন্টরা যাবে, এই অ্যাটিচিউডটাকে ডেভেলপ করার চেষ্টা করো। চেম্বারে বসে আরেকজনের প্রেসক্রিপশান দেখলে কি করেছে, নো, ফরগেট ইট। আমি একটা এক্সাম্পল দিই। আমি যখন উত্তর চব্বিশ পরগনায় কাজ করতে গেছিলাম, একদিন একজন ফার্মা হাউসের একটি ছেলে এসে বললো যে স্যার, অপটোমেট্রিস্টদের একটা গেট টুগেদার আছে, আপনি একটু বলবেন। আমরা বাহ, বেশ ভালো কথা, বকতেই ভালোবাসি, বকবক করতে ভালোবাসি। গিয়ে বললাম, ওই জার্নি শুরু হলো। সেখান থেকে এখন আমার একটা বেশ বড়সড় টিম আছে। এই টিমটা কি, বনগাঁ থেকে এয়ারপোর্ট অবধি যেখানে বলবে টিম জেবির একজন মেম্বার চোখ দেখে নেবে পেশেন্টের। আস্ক মি এনিওয়্যার, কলকাতা এয়ারপোর্ট থেকে বনগাঁ অবধি, এনিওয়্যার। এই টিমটা তৈরি হয়েছে কেন, যে আমরা প্রত্যেকে ফিল করেছি যে না, এটা খুব একটা ভালো কনসেপ্ট, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা ভালো ক্যামেরাডারি তৈরি হয়। এবং এটা করতে করতে কি হয়েছে যে এর প্রেসক্রিপশান ওর কাছে গেলে, ও ফ্যান্টাস্টিক, এটা আমাদেরই টিমের লোক, ভালো, আপনি এখানে বলেন, না আমার মেয়ের বাড়ি ওখানে, আমি দেখাতে এসেছি, ফাইন, ঠিক আছে, আমি দেখে দিলাম, আপনি যখন ওখানে যাবেন ওকে দেখিয়ে নেবেন, আমারই বন্ধু। পেশেন্টের কনফিডেন্স বাড়ে এই প্রফেশনের ওপরে, বিলিভ মি। আমি এটা জাস্ট, আমার এটা প্রেজেন্টেশনও নয়, তবু অনেকক্ষণ বলে ফেলেছি। এবারে কুইজকে না ছাড়লে প্রাইজের জন্য হাতগুলো নিষ্পিস করছে, আমি জানি। একটা রিকোয়েস্ট, নলেজ হবে, সেমিনারে গেলে, কনফারেন্সে গেলে নলেজ হবে, পড়লে নলেজ হবে, পরীক্ষায় নম্বর পেলে পাশ করা যাবে। পাশ করার পরে যে লড়াইটা, সেটা খুব কঠিন। যদি ইফ উই ফেল টু অ্যাচিভ টুগেদার, তাহলে কিন্তু প্রগ্রেস হবে না। সো যখন আমরা প্র্যাকটিস করছি বসে, আমি সবাইকেই বলবো, কনসাসলি প্র্যাকটিস করো টু বিল্ড এ টিম, সো দ্যাট নিজের ওপর কনফিডেন্স বাড়ে। এই প্রফেশনের ওপর, প্রফেশন মানে আই রিলেটেড যে লোকগুলো কাজ করছে, পেশেন্টের কাছে অপটোমেট্রিস্টও চোখের ডাক্তারই কিন্তু বটে। অপটোমেট্রিস্ট শব্দটা আপামর জনসাধারণের মধ্যে কতটা প্রচলিত? ইটস নট, তুমি চোখ দেখছো, তুমি চোখের ডাক্তার, ফিনিশড, ডান। এই কনফিডেন্সটা গ্রো করলে প্রফেশনটার ডেভেলপমেন্ট হয়, বিলিভ মি। অনেকক্ষণ জ্ঞান দিয়ে ফেলেছি, এখানেই আমার বক্তব্য শেষ। আমরা আমাদের আজকের প্রফেশনাল অ্যাঙ্কারের হাতে মাইক তুলে দেবো, কুইজের জন্য অপেক্ষা করব। তুমি আমাকে একটু প্রায় ফেলিসিটেট করবে, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। এত সময় স্যার অসাধারণ বক্তব্য দিলেন। ডক্টর জয়ন্ত ভট্টাচার্য স্যার, ওনাকে আমরা ওয়ার্ল্ড অপটোমেট্রি ডে অবজারভেন্স কমিটির পক্ষ থেকে স্মারক তুলে দিচ্ছি। সবাই জোরদার হাততালি। এন্ড অফ একাডেমিক সেশন, আমাদের একাডেমিক সেশন এখানেই আমরা সমাপ্ত ঘোষণা করছি। ডক্টর জেবি স্যারের লাস্ট বক্তব্য, এটা আমাদের সারা জীবন আমরাও পাথেয় করে এসেছি, তোমরাও পাথেয় করে চলবে, নো প্রবলেম, অপটোমেট্রিস্ট জিও। এখন আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি বাপনবাবুর হাতে। লাইন আছে না? নেই তো। আচ্ছা চলুন, অনেকটা সময় আমরা অতিবাহিত করে ফেলেছি। এরপর যে সময়টা আছে সেই সময়টা শুধুমাত্র নিজেদেরকে একবার ঝালিয়ে নেওয়ার পালা। কুইজ মাস্টারকে মঞ্চে ডাকার আগে একটা দুটো কথা আমাদের বলতেই হয় আপনাদের সকলকে। আপনারা যারা ইন জেনারেল কুইজ খেলেন বা খেলেছেন বিভিন্ন জায়গায়, দেখুন বুদ্ধির দোরগোড়ায় প্রত্যেককে ধোঁয়া দিতে হবে। এখানে সালখোমস্কিরিচুডায়ের মতো আপনারা যদি এই মুহূর্তে চান আপনার মগজবাজিটা করতে, তাহলে এনাকে ভরসা করতে পারেন। বহু বহু কুইজ মাস্টারদের জন্ম দেন যিনি, তিনি ইনি, যার ছবি আমরা অন স্ক্রিন দেখছি। And he is none other than Dev Sundar Denda. Ladies and gentlemen, a huge round of applause for him. একটা জোরে হাততালি হবে তার জন্য। আমি এর আগেই বলে দিয়েছি, একদম সাদা মাটা মানুষ। আমরা মঞ্চে এখনও তাকে ডাকিনি, তবে তিনি মঞ্চে আসবেন ডেফিনেটলি। তবে কুইজ মাস্টারকে মঞ্চে আসার আগে আমি তার জন্য, আমি জানতাম না যে আজকের এখানে কুইজ যদি হয় তাহলে দীপদা কন্ডাক্ট করবে। তার জন্য এইখানটাতে বসে আমার মতো করে একটা স্ক্রিপ্ট রেডি করেছি। সেই বিশেষণ বলুন। Our renowned quiz master of today's event,